হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভা দিয়েছেন, অর্থাৎ রিটেনে টিকার পরে আপনারা ভাইভা দিয়েছেন এবং সামনে আরও কিছু ভাইভা প্রার্থী আছে যাদের ভাইভা সামনে হবে, তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে থাকছে আপনি কত মার্ক পেলে ভাইভাই পাস, ভাইভা আপনার কেমন হয়েছে, কঠিন হলে কি হবে বা ভাইভা সহজ হলে কি হবে, মনে হয় যে ভাইবার কিন্তু কোনো কাট মার্ক আছে কিনা, ভাইবার মার্কটি আপনার এভারেজ মার্কের যোগ হবে কিনা, এই বিষয়গুলো অনেকেই মেসেঞ্জারে জানতে চেয়েছেন। আপনাদের ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি SM খায়রুল ডিজিটাল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে। আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে NTRC সম্পর্কিত কোনো ভিডিও যদি আমি তৈরি করি, যেন ভিডিওটি সবার আগে আপনি আপনার চ্যানেলে, আপনার ওয়ালে সবার আগে পেয়ে যান। প্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমি চলে যাই মেইন বিষয়ের দিকে। আপনারা যারা ভাইভা দিয়েছেন, কেমন ভাইভা দিয়েছেন? অনেকের খুব ভালো ভাইভা হয়েছে, অনেকের কিন্তু ভাইভা অতটা ভালো হয়নি। অনেকে বলছে যে ভাইয়া আমাকে মনে করেন যে 8টা কোয়েশ্চেন করেছিল, তার মধ্যে আমি 4টা বা 5টার অ্যান্সার করতে পারছি, বাকিগুলোর অ্যান্সার করতে পারিনি। সেক্ষেত্রে আমার কি হবে? আমি যদি বলি, এখন পর্যন্ত কিছু ভাইভা বোর্ড বেশ কয়েকটা, সবগুলো বোর্ডেই আলাদা আলাদা ধরনের কোয়েশ্চেন করা হয়। আপনারা যারা ভাইভা দিয়েছেন তারা হয়তো খেয়াল করছেন যে কিছু বোর্ডে আপনার যে রিটেনের প্রশ্নটা আছে, এই রিটেনের প্রশ্নটা থেকে সরাসরি আপনাকে প্রশ্ন করা হচ্ছে। কিছু বোর্ডে আবার ক্রিয়েটিভ প্রশ্ন করা হচ্ছে। আমি গত কয়েকদিন আগের ভাইভা দেখলাম যে ফিলিস্তিন নিয়ে প্রশ্ন করা হচ্ছে। এই যে প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে, এগুলো তো আপনারা অবশ্যই দেখে যাবেন। এখন আমি বলি, যাদের ভাইভা কঠিন হয়েছে বলতেছেন, অর্থাৎ আপনারা যারা অ্যান্সার করতে পারেননি সবগুলো প্রশ্নের, তাদের ক্ষেত্রে যদি আমি বলি, আপনাদের ভাইভা 20 মার্কের, এটা আপনারা জানেন। 100 মার্কের আপনার রিটেন পরীক্ষা, সেখানে যা মার্ক পেয়েছেন, এবং 20 মার্ক আপনার হচ্ছে ভাইভা। এই 20 মার্কের ডিস্ট্রিবিউশনটা তো আপনারা জানেন, তাই না? এই 20 মার্ক কিভাবে হয়েছে? মনে করেন যে এখানে 20 মার্ক 3টা ভাগে বিভক্ত। প্রথম ভাগে থাকতেছে হচ্ছে আপনার সার্টিফিকেটের মার্ক, অর্থাৎ আপনার রেজাল্টের উপর, SSC, ইন্টার এবং অনার্স, এই 3টা রেজাল্টের উপর ভিত্তি করে থাকতেছে 12 মার্ক। এরপরে আপনার ড্রেস আপ, এই যে আপনার ড্রেস আপ এবং আপনার প্রেজেন্টেশন, এর উপরে থাকতেছে আপনার 4 মার্ক। এছাড়া বাকি যেই কত মার্ক থাকতেছে, 4 মার্ক, এই 4 মার্ক হচ্ছে আপনার প্রশ্ন উত্তর পর্বের, অর্থাৎ আপনি কীরকম অ্যান্সার করতে পারলেন, কীরকম পারলেন না। এবার দেখি প্রথমের যে 12 মার্ক, এই 12 মার্ক আপনারা কিন্তু সকলে পেয়ে যাবেন, তাই না? যাদের রেজাল্ট একটু ভালো আছে, যাদের রেজাল্ট খারাপও একটু আছে, মনে করো যে যদি সেকেন্ড ক্লাস থেকে থাকে, তাহলে তার মার্কটাও মনে হয় যে 10-এ এসে পৌঁছাবে। 10-এর কমে সচরাচর NTRC-তে এই 12 মার্কের মধ্যে কেউ পায় না। হ্যাঁ, যাদের রেজাল্ট একেবারে খারাপ, তাদের ক্ষেত্রে হয়তো বা মনে করেন যে সবগুলোতে B গ্রেড বা C গ্রেড এরকম সবগুলো রেজাল্টে আছে, তাদের ক্ষেত্রে হয়তো বা একটু সমস্যা হবে। এখানে মনে হয় যে 12 মার্কের মধ্যে আপনি 12 পাইতে পারেন, 12 পাওয়ার সম্ভাবনা বেশি। যাদের রেজাল্ট ভালো আছে, এর 11, 10 এইভাবে আপনার এখান থেকে 12 মধ্যে পেয়ে যাচ্ছেন, এটা অটোমেটিকলি। এরপরে বাকি 4 মার্ক আপনার যে পোশাক আশাক, এই পোশাক আপনি যদি সুন্দর মতো পোশাক পরে যান, মেয়েরা সুন্দর মতো শাড়ি বা যেই ড্রেসটা পরা যায়, এরকম একটা ভালো সুন্দর একটা ড্রেস পরে গেল, এবং ছেলেরা শার্ট প্যান্ট শু, যেভাবে ফর্মাল ড্রেস হয় আর কি, ফর্মাল ড্রেস পরে গেল, এই ড্রেস কোড, এবং আপনি যে প্রেজেন্টেশন করতেছেন, উপস্থাপন করতেছেন, আপনার উপস্থাপন ভঙ্গি, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনি যদি একটু স্মার্টলি উপস্থাপন করতে পারেন, কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলেও সেটা যদি স্মার্টলি স্কিপ করতে পারেন, এটা হচ্ছে আপনাদের জন্য প্লাস মার্ক। এছাড়া বাকি 4 মার্কস যেটা আপনার প্রশ্নের উত্তরে থাকতেছে, দেখেন আপনি কিছু তো অ্যান্সার করতে পারছেন, একবার পারেননি, বিষয়টা এরকম না। আপনি যদি কিছু অ্যান্সার করেন, কত মার্ক দিবে আপনাকে? 2 মার্ক দিলে এনাফ। আমার কথা বুঝছেন? আপনার মনে করেন যে আপনাকে অনেকগুলো প্রশ্ন করছে, এর মধ্যে আপনি কতগুলো অ্যান্সার করছেন? 2, 3, 2টা প্রশ্নের অ্যান্সার করছেন, 3টা প্রশ্নের অ্যান্সার করছেন, ঠিক আছে, এনাফ। এখন দেখেন, ইতিপূর্বে এখন পর্যন্ত 17টা
ভাইবার বোর্ড বসেছে, 17তম নিবন্ধন চলে গেছে। 17তমতে এখন পর্যন্ত মেজর কোনো কারণ ছাড়া ভাইভাতে ফেল করায় নাই। ঠিক আছে, এবার এই মেজর কারণ ছাড়া ভাইভাতে এবারও আপনাকে ফেল করাবে না, কারণ ইতিহাস যেহেতু নাই মেজর কোনো কারণ ছাড়া ভাইভাতে ফেল করানো, তাহলে এখানে ফেল করাবে না। তাহলে আপনারা ভাইভা নিয়ে কোনো টেনশন থাকবে না। যারা ভাইভা অ্যাটেন্ড করবেন আশা করি প্রত্যেকজনে পাস করবেন। হ্যাঁ, এছাড়া কেউ যদি পরীক্ষার হলে গিয়ে বেয়াদবি করে বা উশৃঙ্খলা করে কথা কাটাকাটি করে ভাইভা বোর্ডের চেয়ারম্যান বা ভাইভা বোর্ডে যারা থাকবে তাদের সাথে, সেক্ষেত্রে আপনাদের হয়তোবা সমস্যা হবে। এছাড়া যার কাগজপত্রের সমস্যা থাকবে, অনেকের কাগজপত্র সমস্যা থাকে, মনে করেন যে কোর্স করে সেই সার্টিফিকেটগুলো দিয়ে আবেদন করে পরবর্তীতে যেগুলো প্রবলেম হয়ে যায়, এই প্রবলেমগুলো যাদের আছে তাদের হয়তোবা একটু সমস্যা হবে। প্রিয় ভিউয়ার্স, এখন দেখেন এই যে 12 মার্ক আপনি অনায়াসেই 15.23 এরকম পাইলেই কিন্তু আপনার এনটিআরসি এর ভাইভাতে পাস। হ্যাঁ, আপনি দেখেন আপনি অনায়াসেই 16, 17, 18 এরকম মার্ক পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এমনও আছে যে এমনও বোর্ড আছে যারা 20 থেকে 20-এর মধ্যে 20-এই দিয়ে দেয়, যদি আপনি একটু ভালো পারফর্ম করতে পারেন। এবার আমি যদি বলি যে এই আপনার রিটেনের মার্কটা প্লাস ভাইবার মার্কটা কি অ্যাভারেজ হিসেবে যোগ হবে, দেখেন আপনার জব পাওয়ার ক্ষেত্রে এখানে আপনার শুধুমাত্র পাস ফেলটা আসে। ভাইভায় যদি আপনি কোনো কারণে ফেল করেন তবেই মাত্র ফেল। যদি ভাইভাতে কোনোভাবে পাস করে থাকেন, যেমন 15.2 বা 3-তে মনে হয় পাস, যদি এটাই পেয়ে থাকেন তাতেই আপনি পাস। এছাড়া রিটেনের যে মার্কটা পাইছিলেন, আমি আমার পূর্বের ভিডিওগুলোতে এর আগেও বলছি যে রিটেনের আপনাদের যে মার্ক, এই রিটেনের মার্কের উপর বেস করেই আপনাদের চাকরি হবে। আপনার রিটেনে 100 মার্কের পরীক্ষা, এখান থেকে যদি আপনি 70 পান বা 80 পান, টপ 100 জনের মধ্যে যদি আপনি থাকতে পারেন বা 200 জনের মধ্যে যদি আপনি থাকতে পারেন, তাহলে আপনি পছন্দ করে প্রতিষ্ঠান নিতে পারবেন যে আপনি কোন প্রতিষ্ঠানে যাবেন। আপনাদের মধ্যে দেখবেন যে অনেকে 45 পেয়ে রিটেনে টিকছে, 50 পেয়ে রিটেনে টিকছে। দেখেন যে সাবজেক্টগুলোতে ভ্যাকেন্সি বেশি এগুলোতে কম মার্কে টিকাবে, দেখেন তাদেরও কিন্তু চাকরি হবে। এক্ষেত্রে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে এবং বিশেষ করে যাদের কম মার্ক আছে তাদের ক্ষেত্রে চয়েস লিস্টটা সাজানো খুবই গুরুত্বপূর্ণ। চয়েস লিস্ট কিভাবে সাজাবেন দেখেন প্রিয় ভিউয়ার্স, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। 17তম গণবিজ্ঞপ্তিতে আমি নিজে কিভাবে চয়েস লিস্ট সাজিয়েছিলাম। দেখেন আপনি যদি চয়েস লিস্ট সুন্দরভাবে সাজাইতে পারেন, চয়েস লিস্ট সাজানোর ক্ষেত্রে যে বিষয়গুলো আপনার খেয়াল রাখা উচিত, এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রেখে সুন্দর করে চয়েস লিস্টটা সাজাইতে পারেন, তাহলে বেশি মার্ক পাওয়াদের জব হবে না, কিন্তু আপনার জব হবে। এই জন্য এনটিআরসি এর গণবিজ্ঞপ্তিতে চয়েস লিস্ট সাজানো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। এটা নিয়ে আমি 2টা ভিডিও তৈরি করেছি, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। প্রিয় ভিউয়ার, একজন কমেন্ট করেছে যে জুলাই মাসে তার 35 বছর বয়স হয়ে যাবে। দেখুন 35 বছর কোনোভাবে যদি গণবিজ্ঞপ্তির আগে 35 বছর বয়স আপনার হয়ে থাকে, তাহলে এখন পর্যন্ত যে প্রবিধান, যে নীতিমালা, এই নীতিমালায় আপনি 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। এটা 17তমতে করতে পারেনি, তারা অনেক দৌড়াদৌড়ি করছে, অধিদপ্তরে, মন্ত্রণালয়ে, বিভিন্ন জায়গায় গুণীজনদের কাছে বিভিন্নভাবে দৌড়াদৌড়ি করছে, কিন্তু বিভিন্নভাবে দৌড়াদৌড়ি করার পরও তারা কিন্তু 5ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি। এরকম মনে হয় 737 জনের মতো ছিল, তারা কোনোভাবে আবেদন করতে পারেনি। তা সুতরাং আপনাদের যাদের বয়স গণবিজ্ঞপ্তির আগে, গণবিজ্ঞপ্তি দেওয়ার আগে 35 বছর প্লাস হয়ে যাবে, অর্থাৎ 35 বছর একদিনে হবে, তারা গণবিজ্ঞপ্তি আবেদন করার সুযোগ নেই এখন পর্যন্ত। বলি যদি সামনে অধিদপ্তর বা মন্ত্রণালয়ে কোনো আপনাদের সুযোগ দেয় বা কোনো নীতিমালাটা চেঞ্জ করে, সেক্ষেত্রে আলাদা বিষয়। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আজ এ পর্যন্তই। আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এবং যারা নতুন, আবারও বলতেছি, যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।